আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ যতদিন এই পাকিস্তানের সাথে থাকবে ততদিন দেখবেন বাসি খাইতেছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে মিশলে সঙ্গত কারণেই আমার ভালো লাগে হলো ভারত। And আমার সাথে এসে যাই কিছু করতে যান না, এখন আমি ভারতের পক্ষেই ছাপাই গাইব, এটাই স্বাভাবিক। এখন আমার শত্রু মনে করেন আবার ভারত। তা আমার সাথে এসে যা কিছু করবেন, আমি আমি তো আমার আমলেই নিয়েছি যে আমি ভারতের গালি দেব, ভারতকে মারবো, ভারতকে কাটবো, ভারতের ক্ষতি করব, ভারতের ধ্বংস করব, ভারতের ধ্বংসেই আমার আনন্দ হয়। তাহলে তো সেখান থেকে পজিটিভ কোনো কিছু আশা করা যায় না। বাংলাদেশ যতদিন এই ভারতের সাথে মাখামাখি করবে ততদিন দেখবেন বিপদে পড়বে। কারণ শত্রুর রেফারেন্সে আপনি যখন আগাবেন, মনে করেন ভারতের শত্রু পাকিস্তান আর বাংলাদেশের বন্ধু হলো পাকিস্তান। দেখুন, পাকিস্তান যদি বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু ভারতের কাছে বা ভারতের নিয়ন্ত্রিত শক্তির কাছে ডিমান্ড করে, তারপরও দেবে না, দেওয়ার মতো, দেওয়ার যোগ্য, দেওয়ার মতো হলেও দেবে না। কারণ কি জানেন? কারণ হলো তখন ওই ক্রেডিট অর্থাৎ সুনামটা পাকিস্তানের ঘাড়ের পর চলে যাবে। এই জন্য প্রয়োজন হলে পাকিস্তান ভর্তুকি দেবে। তারপরও আপনি যদি যে লিগাল যে দাবি, লিগাল যে প্রক্রিয়া, লিগাল যে প্রসেসার, সেটা পাকিস্তান থেকে আসে, পাকিস্তান থেকে প্রস্তাব আসে, ওটা মানবে না। আর আজ পর্যন্ত ভারত পাকিস্তান যে যে গ্রুপ তৈরি করেছে সেই গ্রুপই ব্যর্থ হয়েছে, সেই গ্রুপই বিপদে পড়েছে। ভারতের সাথে বাদ দিয়ে বা ভারতকে মানে সাইডে রেখে যা করতে চেয়েছে পাকিস্তান, সেটা বিপদে পড়েছে। এবং পাকিস্তানের সাথে যারা যুক্ত হতে চেয়েছে তারা বিপদে পড়েছে। যেমন আপনি দেখেন, আপনি বলি ন্যাটো, জানেন ইউরোপীয় ইউনিয়নের 27টি কান্ট্রি নিয়ে ন্যাটো না, গল্পটি শুনলেই বুঝতে পারবেন। ন্যাটো, এই ন্যাটোর সাথে মানে ভারত মানে পাকিস্তানের মানে এবার কি করলো যে না, আমরা একটা মুসলিম ন্যাটো তৈরি করব। তো মুসলিম ন্যাটোর ভেতরে থাকবে কারা? সৌদি আরব, তুরস্ক, মানে মানে পাকিস্তান। আর পাকিস্তান এখন থাকলে, এখন যে সরকার বা যারা আছে, মানে যাদের হাতে ক্ষমতা আছে, তারা ওই ন্যাটোর মধ্যে, মুসলিম ন্যাটোর মধ্যে ঢুকে যাবে। যখন এটা নিয়ে তোড়জোড় চলছিল বা এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, তো এখন ন্যাটোর, এই ইসলামী ন্যাটোর ভেতরে শক্তিশালী দেশ কোনটা? সৌদি আরব আর তুরস্ক, আর কোনো দেশ তো নেই। আর বাংলাদেশের কথা বাদ দেন, ও গোড়ার ভেতরে নয়। এখন ঘটনা হয়েছে, ভারত কি করেছে, ন্যাটো গঠনের আগে একেবারে ন্যাস্টিক করে ফেলছে বিষয়টা। সৌদি আরবের দেখলো যে সৌদি আরব একটু বাড়াবাড়ি করছে বা ভারত বিরোধী আচরণের সাথে মাঝে মাঝে নিজের সম্মতি, মাঝে মাঝে নিজেদের একটু মাখামাখি করতে চাচ্ছে। তখন কি করলো, ভারত সংযুক্ত আরব আমিরাত ইউএই এর সাথে একটা গুড রিলেশন ক্রিয়েট করলো, একটা ভালো সম্পর্ক তৈরি করে তাদের সাথে বাণিজ্যের সব চুক্তি করে ফেললো। তেল গ্যাস, এই তেল গ্যাস দিয়েই তো সৌদি আরবের এত শক্তি, এত পাহাড়, এত অর্থনীতি, এত উন্নতি, এটাই তো। তাছাড়া তো তৃতীয় কোনো ব্যবসা বাণিজ্য টাণিজ্য করে নাই ওরা। কিন্তু সংযুক্ত আরব আমিরাত তেলকে কম রাখছে, তেল কম তুলছে, তো অন্য অন্য সেক্টরে তারা ব্যবসা বাণিজ্য বাড়িয়ে ফেলেছে। যে এই তেল যদি না থাকে তখন আমাদেরকে চলতে হবে কেমনে? ভারত দেখছে যে এ তো পাকিস্তানের সাথে, সৌদি আরব তো পাকিস্তানের সাথে মাখামাখি করেছে, তাহলে ভারত এবার সংযুক্ত আরব আমিরাতের সাথে ডিল করে তেল আর মানে গ্যাসটাই ভারতের দরকার। ওইটা সৌদি আরব থেকে যে পরিমাণ আমদানি করতো, ওখানে তারা এখন এদের সাথে সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি করে ওটা ডিডাক্ট, ওটা মিনিমাইজ করে ফেলেছে, ওটাকে কমিয়ে ফেলেছে। এতে করে সৌদি আরব এখন অর্থনৈতিক বিপদে পড়েছে। তারা যে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসগুলো শুরু করেছিল, সেগুলো তাদের একেবারে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার কারণে মাঝপথে যে আটকাই গেছে, এদিকে কিছু খরচ হয়ে গেছে, আর কিছু খরচ না করলে ওটা লস হয়ে যাবে। মানে পুরোটাই
পুরো পানি, পুরো টাকাই পানিতে চলে যাবে, জলে চলে যাবে বা নষ্ট হয়ে যাবে। তখন ওরা কী করেছে, এখন আমিরের কাছে, এবং যার সাথে নাটক করতে চাইছিল ইসলামী নাটক, তার তো কিছু নেই। অর্থাৎ পাকিস্তানে তো শুধু ফাঁকা আওয়াজ আর বুলি আর গালি, এইগুলো ছাড়া এদের তো কিছু নেই। এখন কি করবে? এখন চরম একটা বিপদের মধ্যে পড়ে গেছে সৌদির বাদশাহ। সে এখন কি করেছে, সে এখন সৌদির মানে আমিরদের কাছে হাত পাততেছে টাকার জন্য। ওরে খেয়ে দিছে, এরা এক প্রকার খেয়ে দেওয়াই বলে। এবার আসেন তুরস্ক, যাকে নিয়ে নাটক করতেছিল। এই তুরস্ক খাদ্য শস্যের জন্য বারবার করে ভারতের কাছে অফিসিয়ালি চিঠি পাঠাচ্ছে। তুরস্ককে বারবার মানে ভারত রিজেক্ট করছে। ওই যে তুরস্কের অপরাধ, তুরস্ক পাকিস্তানের সাথে সম্পর্ক রেখেছে, তুরস্কের অপরাধ শুধু ওইটুকুই। আর ওর সাথে সম্পর্ক রাখার কারণেই ও সব জায়গায় ভারতের বিরোধিতা করত। অপরাধ শুধু ওইটুকু, বারবার রিজেক্ট করছে। এর মধ্যে দেখেন শুধু ওই রিজেকশন না, ওটা দিয়ে তো বিপদে ফেলছে জনগণের। এখন খাদ্য সংকট, তীব্র একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে তুরস্ক যাচ্ছে। আবার যে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের একটা মানে সম্পর্ক হয়েছে, মাদার অফ ওয়ার্ল্ড ডিলস। ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের সাথে আবার তুরস্ক ভালো ব্যবসা বাণিজ্য করে। হ্যাঁ, ওই ওখানে বলা হয়েছে যে তুরস্কের কোনো পণ্য, তুরস্কের কোনো মাল, তুরস্কের কোনো সিস্টেম ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে না। মানে ঐক্যলা বাস তুরস্করে দিয়ে দিছে। আর বাংলাদেশকে তো 5ই আগস্ট 2024-এর পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, সে আসার পরে যখন থেকে বিরোধিতা বা ঝামেলা করেছে, তখন থেকে যে সেক্টরে ওরা রপ্তানি সেক্টরটা চালু রাখছে, মানে আমাদের দেশের যে রপ্তানি সেক্টর এটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ আমাদের শিল্পটাকে ধ্বংস করে দিয়েছে। ওদের শিল্প ঠিকই চালু রাখছে, আর ওদের পণ্য সামগ্রী ছাড়া তো আমরা চলতে পারি না। বিকল্প যে ওয়েতে যাব, সেই বিকল্প ওয়েটা তো আমাদের জন্য ফ্রুটফুল, উপকারী, বা আমাদের সেই সক্ষমতার জায়গাটা নেই। প্রবলেমটা হয়ে গেছে ওই জায়গায়। যাই হোক, এখন দেখেন এই বিশ্বকাপ ক্রিকেটে কেউ ভোট দিল না, পাকিস্তান ভোট দিল। পাকিস্তান ভোট দিয়ে কী লাভ হয়েছে? আমাদেরকে রক্ষা করতে পেরেছে? আমাদেরকে কেউ যদি, পাকিস্তান যদি ভোটটা না দিত, তাহলে কিন্তু আমাদের নিরুপায় হয়ে বা অনন্য উপায় হয়ে ভারতে যেতে হতো। ভারতে এসে তো সবাই খেলা করেছে, সবই কিছু করেছে। যাই হোক, মানে এক হাতে তো তালি বাজে না। আমি বলছি না তারা দুধে ধোয়া তুলসী পাতা, ভারত দুধে ধোয়া তুলসী পাতা, তা কিন্তু নয়। আর এরম একটা আন্তর্জাতিক লেভেলের খেলাধুলা সেখানে যদি মনে করেন আমরা দাবি করতে পারতাম যে আমাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে হবে, আমাদের দর্শক প্লেয়ার কারোর যদি কোনো ধরনের ক্ষতি হয়, ত্রুটি হয় বা হেনস্থার শিকার হয় বা কারো কোনো সমস্যা হয়, এ দায় কিন্তু ইউসিসি মানে আইসিসির এবং ভারতের নিতে হবে। তখন কিন্তু তারা নিতে বাধ্য হতো বা সেই আগ্রহ তারা পোষণ করেছিল। কিন্তু আমরা তা না, আমরা ভারত এর বিরোধিতা আমাদের করতে হবে, অস্থিমজ্জার সাথে পাকিস্তানের মতো মিশিয়ে নিতে হবে যে আমরা যাবো না, মানে যাবো না। হ্যাঁ, আমরা ওসব যেটা দাবি করলে পাইতাম সেটা দাবি করব না। আমাকে পাকিস্তান ভোট দিয়েছে পক্ষে, এবং আমরা মনে করেছিলাম যে পাকিস্তান বিশ্বকাপ খেলতে যাবে না। পাকিস্তানের মতো একটা মানে দেশ যদি খেলতে না যায়, আর আমরা যদি না যাই, তাহলে আইসিসি বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে গেলে মনে করো আমাদের ইত্যাদি ইত্যাদি করে দেবে। এখন ঘটনা হয়েছে এই মুহূর্তে পাকিস্তানের আধিপত্য ক্রিকেট খেলার ক্ষেত্রে মানে একটা অসামান্য জায়গায় যে পৌঁছেছে। সেখান থেকে যেমন ডোনাল্ড ট্রাম্প মানে ক্ষমতার মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতার এমন একটা জায়গায় পৌঁছেছে, সেখান থেকে বের হওয়া খুব কঠিন। এখন ভারতের আধিপত্যের বিরুদ্ধে ক্রিকেট বাংলাদেশকে নিয়ে একটি পাল্টা কুরাম তৈরির প্রসেস এগোচ্ছে পাকিস্তান। আর এটাই হলো বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই যে আমি দেখলাম বাংলাদেশের বিসিবির পরিচালক আমিনুল ইসলাম বুলবুল সাহেব, উনি হলো পাকিস্তানের গেছেন, আইসিসি আর পিসিবির মিটিং আছে ওখানে গেছেন। ওখানে যে নাকি আইসিসির কাছে 3টি দাবি পাকিস্তান করেছে যে ভারতের সাথে যদি তারা বিশ্বকাপের ম্যাচটি খেলতে চায়। কি দাবি? কি বাংলাদেশের জন্য লভ্যাংশে শেয়ার বাড়াতে হবে, বিশ্বকাপ না খেললেও তাদের পার্টিসিপেশন ফি দিতে হবে, ভবিষ্যতে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দিতে হবে বাংলাদেশে। দাবি 3টি কিন্তু খারাপ নয়, কিন্তু সমস্যা ওই প্রথমে একটা গল্প বলছিলাম যে জায়গা থেকে দাবিটি এসেছে বা যে জায়গা থেকে, যে স্থান থেকে দাবিটি উত্থাপন করা হয়েছে, ওটাই হলো গোদের উপর বিস্ফোরা হয়েছে। কারণ যতই লিগাল হোক, পজিটিভ হোক, মানে ভালো হোক, কিন্তু এই দাবিটি মেনে নেবে না কারণ দাবিটি এসেছে পাকিস্তানের পক্ষ থেকে।
কারণ পাকিস্তানের চিরশত্রু ভারত, ভারতের চিরশত্রু পাকিস্তান। ভারত কোনোভাবেই চাইবে না যে এই মানে ক্রেডিটগুলো তাদেরকে দিয়ে বাংলাদেশের মানে কাছে পাকিস্তানকে একটা পজিটিভ জায়গায় মানে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এ আশাই নৈরাশ্য, বালির বাদ, গোড়ায় গলত, বিসমুল্লাহি গলত, এইগুলো ছাড়া আর আষাঢ়ে গল্প আমার এরকমই মনে হচ্ছে, এগুলো কোনো কাজে আসবে বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।